প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। সবাইকে বিগত ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। চলো আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসটি শুরু করি। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমাদের পাঠ্য অর্থনীতি প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, চতুর্থ অধ্যায়, যার নাম বাজার, পাঠ 1। সঙ্গে আছি আমি নাবিলা নাসরিন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, কুমিল্লা সরকারি সিটি কলেজ, কুমিল্লা। আজকে যে বিষয়গুলো আমরা জানব সেগুলো হচ্ছে বাজার কি, বাজারের বিভিন্ন বৈশিষ্ট্য বা উপাদানসমূহ কি কি, বাজারের বিভিন্ন শ্রেণী বিভাগ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য এবং তার সংজ্ঞা। প্রথমেই আমরা বাজার সম্পর্কে ধারণা লাভ করব। বাজার কি? এই প্রশ্নটি যখন আমাদের সামনে আসে তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে কোনো একটি নির্দিষ্ট স্থান বা কোনো একটি নির্দিষ্ট জায়গা, ছবি। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং একটি প্রক্রিয়া বা অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায়, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্য বা সেবা ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়, তাকে বাজার বলে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন মাছের বা ধানের বাজার বলতে মাছ বা ধানকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতার দর কষাকষি করে লেনদেনকে বোঝায়, বরং তা বোঝায় না যে কোনো একটি নির্দিষ্ট স্থানে যেখানে মাছ নিয়ে বা ধান নিয়ে বসা হয় সেই স্থানটিকে, বরং সেই স্থানটি সহ পুরো প্রক্রিয়াটাকেই আমরা বাজার বলে থাকি। তাই বাজারের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা যে বৈশিষ্ট্য বা উপাদানগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে এক বা একাধিক দ্রব্য বা সেবার লেনদেন, ক্রেতা বিক্রেতা দুই পক্ষের উপস্থিতি, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দ্রব্য এবং সেবার দাম নির্ধারণ, নির্দিষ্ট স্থান বা মাধ্যম। এই পুরো প্রক্রিয়া চতুর্থ যে বৈশিষ্ট্যটি নির্দিষ্ট স্থান বা মাধ্যম, সেটি একটু ব্যাখ্যা প্রয়োজন। সেটি হচ্ছে পুরো প্রক্রিয়াটি অর্থাৎ ক্রেতা বিক্রেতার যে মিথস্ক্রিয়া প্রক্রিয়া সেটি সংগঠিত হওয়ার জন্য একটি নির্দিষ্ট স্থান বা মাধ্যম প্রয়োজন। সেটি হতে পারে কোনো এলাকা, কোনো বিশেষ অঞ্চল, বা মাধ্যম বলতে আমরা এখন বোঝাচ্ছি যেমন এখন অনলাইন যে দ্রব্য কেনা বেচা হচ্ছে এখানে কোনো নির্দিষ্ট স্থান থাকে না, বরং ইন্টারনেট বা অনলাইন যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোকেই ব্যবহার করা হয়। তাহলে এখন আমরা দেখি বাজার কতভাবে ভাগ করতে পারি। মূলত তিনটি বিষয়ের উপর বাজারকে ভাগ করা হয়। একটি হচ্ছে এর আয়তন বা পরিধি, একটি হচ্ছে এর সময় এবং আরেকটি হচ্ছে প্রতিযোগিতার ধরন। আয়তন বা পরিধি অনুযায়ী বাজারকে ভাগ করা যায় তিন ভাগে: স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক। স্থানীয় বাজার বলতে আমরা বুঝি কোনো নির্দিষ্ট এলাকা বা অঞ্চলে যখন দ্রব্যের বাজার হয় বা দ্রব্য কেনাবেচা হয় তখন আমরা তাকে বলি স্থানীয় বাজার। যেমন আমাদের এলাকায় মাছ বা সবজির বাজার। দ্রব্য বা সেবার ক্রয় বিক্রয় প্রক্রিয়া যদি সারা দেশব্যাপী হয়ে থাকে তাহলে সেটিকে আমরা বলি জাতীয় বাজার, যেমন চাল বা ডালের বাজার। যদি বাজারের ক্রয় বিক্রয় প্রক্রিয়া কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে বরং সেটি অনেকগুলো দেশের মধ্যে হয়ে থাকে বা দুই বা ততোধিক দেশ এর মধ্যে জড়িত থাকে তাহলে আমরা তাকে বলি আন্তর্জাতিক বাজার। যেমন সোনা বাজার আন্তর্জাতিক, তেলের আন্তর্জাতিক বাজার ইত্যাদি।
এরপর আসে সময়ের ভিত্তিতে আমরা বাজারকে কিভাবে ভাগ করি। সময়ের ভিত্তিতে আমরা বাজারকে ভাগ করি 4 ভাগে: অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন এবং অতি দীর্ঘকালীন। অতি স্বল্পকালীন বলতে আমরা এমন একটি সময়কে বোঝাচ্ছি যেখানে কোনো দ্রব্যের বা সেবার যোগান পরিবর্তন করা যায় না। এটি হয়তো খুব 1-2 ঘন্টা বা সর্বোচ্চ 1 বা 2 দিনের কে বোঝায়। যেমন বিভিন্ন পচনশীল দ্রব্য, দুধ বা মাছের বা কাঁচা শাকসবজির দোকান ইত্যাদি। এরপর রয়েছে স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজার বলতে বোঝায় যেখানে অতি স্বল্পকালীন সময়ের চেয়ে খানিকটা বেশি সময়, যেমন 1 সপ্তাহ বা 5 দিন বা 10 দিন এরকম, যখন যোগান সামান্যভাবে পরিবর্তন করা যায়। মূলত আমরা অর্থনীতিতে স্বল্পকালীন বলতে বোঝাই যখন একটি উৎপাদনের যে কোনো শুধুমাত্র একটি উপকরণ আমরা পরিবর্তন করতে পারি, তখন আমরা তাকে স্বল্পকালীন সময় বলি। এরপর আসি দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন বাজার হচ্ছে সেই দ্রব্য বা সেবার বাজার যেখানে সকল উপকরণের যোগান পরিবর্তন করা যায়। অর্থাৎ চাহিদা, যোগান, জনসংখ্যা প্রভৃতি অনুযায়ী যে সকল দ্রব্য বা সেবার যোগান সম্পূর্ণভাবে পরিবর্তন করা যায় তাকে আমরা বলি দীর্ঘকালীন বাজার। এবং অতি দীর্ঘকালীন বাজারে হচ্ছে এমন একটি দীর্ঘ সময়ের বাজার যেখানে আমরা সকল উপকরণ সহ পুরো উৎপাদন প্রক্রিয়াটি বা পুরো প্রক্রিয়াটি, বাজারের প্রক্রিয়াটি পরিবর্তন করতে পারি। যেমন দীর্ঘকালীন সময় হয়তো আমরা প্রযুক্তি পরিবর্তন করতে পারি না, কিন্তু অতি দীর্ঘকালীন সময়ে আমরা উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে বা ক্রয় বিক্রয় ব্যবস্থা থেকে শুরু করে প্রযুক্তি সহ সবকিছুই পরিবর্তন করতে পারি। এই হচ্ছে সময় অনুযায়ী বাজারের শ্রেণীবিভাগ। এরপর আসছে প্রতিযোগিতা অনুযায়ী বাজারের শ্রেণীবিভাগ। প্রতিযোগিতার ধরন অনুযায়ী বাজারকে 2 ভাগে ভাগ করা যায়: পূর্ণ প্রতিযোগিতা এবং অপূর্ণ প্রতিযোগিতা। মূলত আমরা আমাদের এই অধ্যায়ে এই প্রতিযোগিতামূলক বাজার নিয়েই বেশিরভাগ আলোচনাটি করব। তাহলে আমরা পরবর্তী ধাপে দেখি প্রতিযোগিতামূলক বাজার বা প্রতিযোগিতা বলতে, বাজারের প্রতিযোগিতা বলতে আমরা কি বুঝি। প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা বা প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে 2 বা ততোধিক পক্ষ, যেমন ক্রেতা, বিক্রেতা বা মধ্যস্থতাকারী, একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে চায়। এই নির্দিষ্ট লক্ষ্য, ক্রেতার লক্ষ্য যেমন দ্রব্য ক্রয় করা, বিক্রেতার বিক্রয় করা বা মুনাফা অর্জন। এই প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে ভাগ করা যায় 2 ভাগে: একটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং আরেকটি হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে এসো আমরা দেখি এই দুটি বাজারের বিস্তারিত বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমে আসবো আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে: বহু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি। যেহেতু ক্রেতা এবং বিক্রেতা উভয় সংখ্যাই অনেক বেশি, সেই কারণে দামের উপর কেউ প্রভাব বিস্তার করতে পারে না, তাই দাম স্থির থাকে। এই বাজারে যে দ্রব্য এবং সেবাগুলো বিক্রয় করা হয় বা ক্রয় করা হয় সেগুলো সবগুলোই সমজাতীয়, অর্থাৎ গুণে, মানে এবং দেখতে একই রকম। কোনো দিক থেকেই সেগুলোকে আলাদা করা যাবে না এবং সব বিক্রেতাই একই ধরনের, একই গুণের দ্রব্য এবং সেবা বিক্রি করে থাকেন। এই বাজারে কোনো বিক্রেতা তার ইচ্ছা মতো প্রবেশ করতে পারেন এবং তার যদি মনে হয় তিনি প্রস্থান করবেন তাহলে তিনি সেটিও করতে পারেন। এটি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্যই প্রযোজ্য। এই বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষেরই পূর্ণাঙ্গ ধারণা থাকে। এখানে এমন কোনো তথ্য কারো কাছে থাকে না যা ব্যবহার করে সে লাভবান হতে পারে।
এই বৈশিষ্ট্যগুলো সবগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে আসলে এই বাজারের উদাহরণ দিতে গেলে বাস্তবে এ ধরনের বাজার আমরা পাবো না। মূলত অর্থনীতিতে এই বাজার হচ্ছে তাত্ত্বিক ভিত্তি হিসেবে ধরা হয়, যাতে আমরা অন্যান্য বাজারগুলো তুলনা করতে পারি। এর কাছাকাছি উদাহরণ হিসেবে বলা যায় যেমন ইন্টারনেট সেবা, ধান বা গমের বাজার। যেমন ইন্টারনেট সেবা সব জায়গায় হচ্ছে সমজাতীয় সেবা প্রায়, সেই হিসেবে বা সবগুলো বৈশিষ্ট্যই কোনো বাজারে আমরা বাস্তবে দেখতে পাই না। এরপর আমরা যাব অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম সেগুলোর কোনো না কোনোটি যখন অনুপস্থিত থাকে তখন আমরা তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলি। আরো ভালোভাবে বললে, যে বাজারে ক্রেতা বা বিক্রেতা অসম প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্য এবং সেবা ক্রয় বিক্রয় করে তা হয়, তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এই বাজারের লক্ষণীয় বিষয়গুলো হচ্ছে ক্রেতা ও বিক্রেতার সংখ্যার ব্যবধান। আমরা যেমন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পড়েছি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সংখ্যায় বহু, এখানে সেটি অনুপস্থিত। এখানে কোনো বাজারে ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যা বেশি, আবার কোনো বাজারে বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা বেশি। এই বাজারে সাধারণত যার সংখ্যা কম থাকে তিনি প্রভাব বিস্তার করে থাকেন। এই বাজারের কোনো দ্রব্যগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সমজাতীয় নয়, অর্থাৎ বাজারকে বিক্রিকে প্রভাবিত করার জন্য দ্রব্যগুলোর গুণগত মানের বা দৃশ্যত দ্রব্যের গুণগত মানের পার্থক্য থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দাম সম্পর্কে ক্রেতার চেয়ে বিক্রেতার কাছে তথ্য থাকে বেশি এবং ক্রেতার কাছে তথ্য থাকে কম, তাই ক্রেতা দাম সম্পর্কে অজ্ঞ থাকে। এবং এই বাজারে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একই দ্রব্য বা সেবার দামের বিভিন্নতা থাকতে পারে বা থাকে। একই দ্রব্য বা সেবা প্যাকেজিং বিজ্ঞাপন ভেদে বিভিন্ন বিক্রেতার কাছে বিভিন্ন দামে পাওয়া যায় বা ক্রেতা বিভিন্ন দামে কিনতে পারেন। এখানে দামকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে। সাধারণত যেই পক্ষের সংখ্যা কম থাকে, অর্থাৎ বিক্রেতার সংখ্যা যদি কম থাকে, ক্রেতার সংখ্যা যদি বেশি থাকে, তাহলে বিক্রেতা দামকে প্রভাবিত করেন। ঠিক উল্টোভাবে যদি বিক্রেতার সংখ্যা বেশি থাকে এবং ক্রেতার সংখ্যা কম থাকে, তাহলে ক্রেতা দামকে প্রভাবিত করতে পারে। এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার প্রতিযোগিতার ধরন, ক্রেতা বিক্রেতার সংখ্যা উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যায় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে। এসো আমরা দেখি যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারগুলো কি কি। প্রথমেই রয়েছে একচেটিয়া বাজার বা আমরা যাকে বলি মনোপলি মার্কেট। এরপর রয়েছে অলিগোপলি মার্কেট বা বাজার। এরপর রয়েছে দুওপলি বাজার। এরপর একচেটিয়া প্রতিযোগিতা বাজার, মনোপসনি বাজার, দুওপসনি বাজার এবং দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। এখানে অনেকগুলো বাজারের কথা বললাম, একবার এগুলো মনে রাখা একটু কঠিন, তাই যখন একটি একটি করে আমি আলোচনা করব তখন এগুলো অনেক সহজভাবে তোমরা মনে করতে পারবে। প্রথমে আমরা আসবো একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেটের সংজ্ঞায়। একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট বলতে আমরা সেটিকেই বুঝি যেখানে নিম্নোক্ত এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে। এই বাজারে একজন বিক্রেতা এবং বহু সংখ্যক ক্রেতা থাকে। যেহেতু বিক্রেতা একজন এবং ক্রেতার সংখ্যা বহু, তাই দামের উপর বিক্রেতার পূর্ণ প্রভাব থাকে। এখানে যে দ্রব্য বা সেবা বিক্রয় করা হয় এর নিকট কোনো পরিবর্তন থাকে না, তাই ক্রেতাকে ওই দ্রব্যটি কিনতে হয় বা তার কাছে আর কোনো পছন্দ থাকে না। সেই কারণেই বাজারের উপর বিক্রেতার প্রভাব বজায় থাকে। এই বাজারে সহজে কেউ প্রবেশ করতে পারে না।
এই বাজারের ধরনটি হচ্ছে এরকম যে এই বাজারে যে একজন বিক্রেতা থাকেন, কোনো না কোনো কারণে এই বাজারে তার প্রভাবই বজায় থাকে এবং তিনি কাউকে প্রবেশ করতে দেন না, এবং তথ্যের উপর বিক্রেতার প্রভাব বজায় থাকে। যেহেতু বিক্রেতা একজন, তিনি দ্রব্যের দাম, দ্রব্যের গুণাগুণ এবং দ্রব্য সম্পর্কে যাবতীয় তথ্য বিক্রেতা বিক্রেতা নিজে সকল তথ্য তার কাছে রাখেন এবং ক্রেতা এইখানে সকল তথ্য সম্পর্কে অজ্ঞ থাকে। বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেমন খুঁজে পাওয়া যায় না, তেমনি বিশুদ্ধ একচেটিয়া বাজারও বাস্তবে নেই। কাছাকাছি উদাহরণ হিসেবে বলা যেতে পারে বিদ্যুৎ বা গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান, গণপরিবহন যেমন বাংলাদেশ রেলওয়ে, বিআরটিসি ইত্যাদি। যাব ডুওপলি মার্কেট বা ডুওপলি বাজার বলতে আমরা কি বুঝি। ডুওপলি মার্কেটে এই বৈশিষ্ট্যগুলো বজায় থাকে, যেমন এখানে ক্রেতার সংখ্যা বহু কিন্তু বিক্রেতা থাকেন মাত্র 2 জন। এই 2 জন বিক্রেতার মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকে, কিন্তু বাজারকে নিয়ন্ত্রণ করতে এই 2 জন বিক্রেতা পরস্পর সহযোগিতার ভিত্তিতে কাজ করেন। এখানে একজনের সিদ্ধান্ত আরেকজনের কে প্রভাবিত করে এবং তারা দুজন মিলে একচেটিয়ার মতোই আচরণ করেন এবং বাজারকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখেন, এবং তারা সমজাতীয় দ্রব্য বিক্রয় করেন। যেহেতু সমজাতীয় দ্রব্যই বিক্রয় করে থাকেন, তাই তারা সহযোগিতার ভিত্তিতে কাজ করে থাকেন। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন কোমল পানীয় হিসেবে একসময় শুধুমাত্র কোকা-কোলা এবং পেপসি ছিল। আবার স্মার্টফোনের ক্ষেত্রে অ্যাপেল এবং গুগলের অ্যান্ড্রয়েড ছাড়া আর কেউ নেই, মাত্র 2 জন প্রতিযোগী রয়েছেন। এই হচ্ছে ডুওপলি মার্কেট, মাত্র 2 জন বিক্রেতা কিন্তু ক্রেতার সংখ্যা বহু। এরপর আসি অলিগোপলি মার্কেট। অলিগোপলি মার্কেট ডুওপলি মার্কেটের একটু বিস্তারিত, আরেকটু বড়, ডুওপলি মার্কেটের চেয়ে আরেকটু বড়। এখানে ক্রেতার সংখ্যা বহু, বিক্রেতার সংখ্যা 2 এর অধিক কিন্তু খুব বেশি নয়। অর্থাৎ ডুওপলিতে যে আমরা বলেছি বিক্রেতার সংখ্যা 2 জন থাকে, অলিগোপলিতে 2 জনের বেশি থাকে কিন্তু সেটা খুব বেশি নয়, হয়তো 4-5 বা 3-4 এর ভিতর বা 5-6 এর ভিতরেই সীমাবদ্ধ থাকে। এই গুটি কয়েক বিক্রেতা একত্রিত হয়ে একচেটিয়ার মতোই আচরণ করে, অর্থাৎ তারা একত্রিত হয়ে পণ্য, দ্রব্য এবং সেবার দামের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে এবং বিক্রেতারাই দামকে নিয়ন্ত্রণ করে। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশের যে মোবাইল ফোন কোম্পানি সমূহ রয়েছে, যা বাংলাদেশের মোবাইল ফোন অপারেটিং সিস্টেমকে পুরোটাই নিয়ন্ত্রণ করে, মাত্র 6টি কোম্পানি, বাংলালিংক, গ্রামীণফোন ইত্যাদি পুরো মোবাইল ফোন যে অপারেটিং সিস্টেম সেটিকে নিয়ন্ত্রণ করে। এছাড়া হচ্ছে বিভিন্ন শিল্পোন্নত দেশে যে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে, মাত্র গুটি কয়েক প্রতিষ্ঠান সম্পূর্ণ গাড়ি উৎপাদন শিল্পকে নিয়ন্ত্রণ করে। এটি হচ্ছে অলিগোপলি মার্কেটের উদাহরণ। মূলত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজারের চেয়ে ডুওপলি এবং অলিগোপলি অনেক বেশি বাস্তবসম্মত বাজারের উদাহরণ। আমরা মূলত আমাদের চারপাশে এই 2 ধরনের বাজারকেই দেখতে পাই। এরপরে আসি আমরা একচেটিয়ামূলক প্রতিযোগিতা বা মনোপলিস্টিক মার্কেট। এই মার্কেটের যে বা বাজারের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটি হচ্ছে এটি মূলত পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের মিশ্রণ। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার যে বৈশিষ্ট্য রয়েছে এবং একচেটিয়া বাজারের কিছু বৈশিষ্ট্য, দুটি মিলেই এই বাজারটি গঠিত। এখানে যে দ্রব্য বা সেবা ক্রয় বিক্রয় করা হয় এগুলো সদৃশ্য, অর্থাৎ দেখতে একরকম কিন্তু সমজাতীয় নয়। অর্থাৎ সেগুলোর ব্যবহার বা
যে কাজে ব্যবহৃত হয় সেটি বা দেখতে হয় হয়তো খানিক যে কাজে ব্যবহৃত হয় সেটি হয়তো একই, কিন্তু তারা গুণাগুণ বা প্যাকেজিং এর দিক থেকে ভিন্ন হতে পারে। এই শিল্পে বিক্রেতার সংখ্যা, শিল্পে প্রবেশ এবং প্রস্থানের পূর্ণ স্বাধীনতা রয়েছে বিক্রেতার, কারণ এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সংখ্যাই বহু। দামের উপর যেহেতু ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা বহু, সেহেতু বিক্রেতার স্বল্প প্রভাব রয়েছে দামের উপর, কিন্তু কিছুটা প্রভাব রয়েছে। এক্ষেত্রে দাম নির্ধারণের ক্ষেত্রে এবং বিক্রেতার মুনাফার ক্ষেত্রে বিজ্ঞাপন এবং প্যাকেজিং এর গুরুত্ব অত্যন্ত বেশি। শুধুমাত্র মনোযোগ আকর্ষণকারী বিজ্ঞাপন বা সুন্দর বিজ্ঞাপন বা সুন্দর প্যাকেজিং এর মাধ্যমেই একই পণ্য আরেকটি পণ্য থেকে ভিন্ন হতে পারে বা ক্রেতার মনোযোগ আকর্ষণ করতে পারে। বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই পূর্ণাঙ্গ ধারণার অভাব রয়েছে। যেহেতু বিক্রেতা বিজ্ঞাপন এবং প্যাকেজিং এর মাধ্যমে ক্রয়কে খানিকটা প্রভাবিত করতে পারে, সেহেতু আরেকজন বিক্রেতা সম্পর্কে তার পূর্ণাঙ্গ ধারণা থাকে না, বা বাজারে সম্পর্কে তার পূর্ণাঙ্গ ধারণা থাকবে না, বা ক্রেতা কি ধরনের আচরণ করবে সে সম্পর্কে সে আগে থেকে জানতে পারে না। আবার ক্রেতাও একজন বিক্রেতা থেকে আরেকজন বিক্রেতার যে পার্থক্য রয়েছে বা কি কি সুবিধা দিচ্ছে সেই সম্পর্কেও পুরো ধারণা লাভ করতে পারে না। এই ধরনের বাজারই আমাদের চারপাশে মূলত বিরাজ করে। এর অসংখ্য উদাহরণ রয়েছে, যেমন হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসা, বিভিন্ন ভোগ্যদ্রব্য যেমন সাবান, শ্যাম্পু ইত্যাদি। এরপর আসবো আমরা মনোপসনি মার্কেট। মনোপসনি মার্কেট ঠিক মনোপলি মার্কেটের বিপরীত। এই বাজারে ক্রেতা একজন কিন্তু বিক্রেতা বহু। আমি আবারও বলছি, মনোপসনি বাজারে ক্রেতা একজন কিন্তু বিক্রেতা বহু। যেহেতু ক্রেতা একজন, তাই দামের উপর ক্রেতার প্রভাবই বজায় থাকে। এর উদাহরণ আমরা দেখতে পাই যখন আমাদের দেশের সরকার কৃষকের কাছ থেকে ধান কিনে নেন। কৃষক মানে হচ্ছে বিক্রেতা, তাদের সংখ্যা অনেক বেশি থাকে, কিন্তু সরকার এককভাবে তাদের দ্রব্য ক্রয় করে নেন। এটি হচ্ছে মনোপসনি মার্কেট বা বাজার। এরপরে রয়েছে ডোপসনি বাজার, অর্থাৎ যে বাজারে ক্রেতার সংখ্যা 2 জন কিন্তু বিক্রেতার সংখ্যা অনেক। যেমন কোনো অঞ্চলে যদি এটি বাংলাদেশের অনেক অঞ্চলই রয়েছে, যেমন 2টি চিনির কল বা পাটকল থাকে, তাহলে ওই 2টি চিনির কল বা পাটকলই ওই এলাকার সমস্ত চিনি বা পাট ক্রয় করে থাকে এবং তারাই নির্ধারণ করে দেন যে তারা কত টাকায় সেই চিনি বা পাট কিনবেন। এরপর রয়েছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বা বাইলেটারাল মনোপলি মার্কেট। যে বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকে তাকে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলে। আমি আবার বলছি, একজন ক্রেতা এবং একজন বিক্রেতা। এই বাজার বাস্তবে খুব খুব সাধারণত না দেখা গেলেও খুব অসম্ভব নয় দেখাটা। এটি সাধারণত যেগুলো বড় ধরনের কোনো প্রজেক্ট হয় সেই ক্ষেত্রে আমরা এই ধরনের উদাহরণ দিতে পারি। যেমন বাংলাদেশে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এখানে যে বিদ্যুৎ উৎপাদন করা হবে তার বিক্রেতা হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র, আর এখান থেকে শুধুমাত্র সরকারি বিদ্যুৎ ক্রয় করবে। অর্থাৎ ক্রেতা হচ্ছে সরকার, যিনি একজন, এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে একটি, অর্থাৎ ক্রেতাও একজন বিক্রেতাও একজন। অথবা কয়লা খনি এবং তার কাছাকাছি অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র,
যেমন কয়লা খনি থেকে যে কয়লা আহরণ করা হয় সেটি তার কাছাকাছি যে বিদ্যুৎ কেন্দ্র তার কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এখানে কয়লা খনি থেকে কয়লা কিনে এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়। অর্থাৎ এখানেও ক্রেতা একজন এবং বিক্রেতা একজন। এই ছিল আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আলোচনা। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আমরা অনেকগুলো ভাগ বলেছি, প্রত্যেকটারই নিজস্ব বৈশিষ্ট্য, খুব সূক্ষ্ম সূক্ষ্ম বৈশিষ্ট্যর পার্থক্য রয়েছে, সেগুলো তোমরা খেয়াল করবে এবং এই বৈশিষ্ট্যগুলো মনে রেখে এই বাজারগুলোকে আলাদা করতে হবে। আমরা আমাদের এই লেকচার বা পাঠে বাজারের উপর একটি সামগ্রিক ধারণা নেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী লেকচারে আমরা একচেটিয়া এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সম্পর্কে সবিস্তারে আলোচনা করব। তাই এই লেকচারটি সামগ্রিক ধারণা পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পাঠের উপর ভিত্তি করে তোমরা সেটি হচ্ছে বাজার ধারণাটি ব্যাখ্যা করবে এবং প্রত্যেক শ্রেণী বাজারের একটি করে উদাহরণ দিবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো বলেছি, সেগুলো তোমরা মনে করো, চিন্তা করো এবং লিখে ফেলো। অপূর্ণ প্রতিযোগিতামূলক অনেকগুলো বাজারের কথা আমরা বলেছি, অনেক ধরনের বাজার রয়েছে। সে বাজারগুলো কি কি প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও এবং তোমরা চিন্তা করো তোমাদের চারপাশে তোমরা যে বাজারগুলো দেখতে পাও বা যে ক্রয় বিক্রয় বা লেনদেনের প্রক্রিয়া দেখতে পাও সেগুলো কোন কোন বাজারের মধ্যে তোমরা অন্তর্গত করতে পারো বা অন্তর্ভুক্ত করতে পারো, সেগুলোও চিন্তা করো। তাহলে আজকের পাঠটি আমরা এখানেই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে ইনশাআল্লাহ এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।